হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের সমাধান। ভূগোল বিষয়ে প্রত্যেকটি প্রশ্ন সঠিকভাবে লিখে আসাই আমাদের মৌলিক কর্তব্য, তাই ক্লাসটি ধৈর্য সহকারে দেখবেন। কি আছে চলুন দেখে নিই। চলে আসলাম সরাসরি ভূগোল অর্থাৎ জিওগ্রাফি। দেখতে পাচ্ছেন যে এসি 78 পেজে কী রয়েছে চলুন দেখে নিই। সরাসরি আমরা 78 পেজে চলে আসছি। 78 পেজের অর্থাৎ 76 পেজেই আমাদের জিওগ্রাফি বিষয়টি রয়েছে, চলুন দেখে নিই। জিওগ্রাফি দেখতে পাচ্ছেন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো। তোমাদের উত্তরপত্র যেটা দেওয়া হবে সেখানে লিখতে হবে বিকল্প বলতে প্রত্যেকটি প্রশ্নের 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর সেটি চিহ্নিত করতে বলছে। ওকে, তো 1 নম্বর দাগের প্রশ্নে বলা হয়েছে গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট নাকি ডব্লিউ.থি. থর্নবেরি নাকি আর্থার হোমস নাকি ডব্লিউ.এম. ডেভিস। তো গ্রেট শব্দটি অর্থাৎ ভূমিরূপবিদ্যায় গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জি.কে. গিলবার্ট 1876 সালে, মনে রাখবে। তারপরে নেক্সট 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এই ধরনের জলকে বলা হয় আবহিক জল নাকি উৎসেন্দ্র জল নাকি সহজাত জল নাকি মহাসাগরীয় জল। তো সঠিক উত্তর হবে সহজাত জল। 3 নম্বর থেকে বলা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকাল। বার্ষিক উষ্ণতার প্রসার বেশি নাকি শীতকালে তুষারপাত হয় নাকি অপরাহে পরিচলন বৃষ্টিপাত হয়। তো সঠিক উত্তর হবে অপরাহে পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলের সঠিক উত্তর। ওকে, তারপরে 4 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হলো ব্রহ্মপুত্র উপত্যকা নাকি মরুস্থলী নাকি মালাবার উপকূল নাকি পাঁচমারি। তো সঠিক উত্তর হবে পাঁচমারি। ওকে, 5 নম্বর দাগে বলা হচ্ছে গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়, বৃক্ষরূপী নাকি কেন্দ্র বিমুখ নাকি কেন্দ্রাভিমুখ নাকি জাফরিরূপী। তো সঠিক উত্তর হবে কেন্দ্র বিমুখ। ওকে, তারপর নেক্সট প্রশ্নে বলা হচ্ছে মৃত্তিকা পরিলক্ষের এ স্তর থেকে বি স্তরে। এ স্তর থেকে এটা এ স্তর, এখান থেকে যদি বি স্তরে কী বলা হচ্ছে, বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে কি বলা হয়, তাহলে হিউমিফিকেশন নাকি স্যালিনাইজেশন নাকি ইলুভিয়েশন নাকি অ্যালুভিয়েশন। তো এ থেকে বি দিকে বলা হয়েছে, সেজন্য সঠিক উত্তর হবে অ্যালুভিয়েশন। 7 নম্বর থেকে বলা হচ্ছে সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে গ্রিন ডেটা বুক নাকি গ্রিন ডেটা কার্ড নাকি রেড ডাটা বুক নাকি রেড ডাটা কার্ড। তো এখানে সঠিক উত্তর সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তক, অর্থাৎ সংরক্ষণযোগ্য উদ্ভিদ প্রাণী বললেই কিন্তু রেড ডাটা বুক হবে, কখনোই কার্ড নয়। ওকে, তো সঠিক উত্তর রেড ডাটা বুক। তারপর 7 নম্বর দাগে বলা হচ্ছে একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো সুনামি, খরা, ভূপাল গ্যাস বিপর্যয় নাকি ধস। তো সঠিক উত্তর এখানে ভূপাল গ্যাস বিপর্যয় বা দুর্ঘটনা হবে, কারণ সুনামি, খরা এবং ধস এগুলো প্রাকৃতিক বিষয়। মানুষের দ্বারা কিন্তু ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1886 থেকে 1999 সালের মধ্যে। তারপর 9 নম্বর দাগে বলা হচ্ছে উদ্ভিদের প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো প্রধান প্রাথমিক যে পরিপোষক সেটি হলো কি লৌহ, ম্যাঙ্গানিজ, তামা না নাইট্রোজেন। তো নাইট্রোজেন হবে সঠিক উত্তর, যার পরিমাণ বায়ুমণ্ডলে 78.084%। ওকে, তারপর 10 নম্বর দাগে ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো টাইফুন, টর্নেডো নাকি হ্যারিকেন নাকি উইলি উইলি। তো সঠিক উত্তর হবে হ্যারিকেন। ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, টাইফুন হচ্ছে চীন সাগরে, টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারতের টর্নেডো নামে পরিচিত, আর দক্ষিণ অস্ট্রেলিয়ায় উইলি উইলি নামে পরিচিত। অস্ট্রেলিয়ায় উইলি উইলি, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টর্নেডো, টাইফুন হচ্ছে চীন সাগরে, মনে রাখবে। এগুলো কিন্তু আসবে, একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড় আসবেই। তারপরে উদ্ভিদ থেকে একটা প্রশ্ন আসবেই, রেড ডাটা বুক থেকে একটা প্রশ্ন থাকবে। তারপরে জল, আবহিক জল, সহজাত জল, এখান থেকে প্রশ্ন থাকবে। আর ভূমিরূপবিদ্যায় যে ধরো ইনসেলবার্স গ্রেড এই ধরনের যে আরোহণ অবরোহণ প্রক্রিয়াগুলো সেগুলো থেকে একটা প্রশ্ন থাকবে। তোমাদের এরকমভাবে একটা আইডিয়া করে নিতে হবে, তবে কিন্তু তোমরা উত্তর করে আসতে পারবে সঠিকভাবে। তারপর 11 নম্বর দাগে বলা হচ্ছে যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজির চাষ করা হয় তাকে বলে উদ্যান কৃষি, মিশ্র কৃষি, বাগিচা না ব্যাপক কৃষি। তো ফুল, ফল ও শাকসবজির চাষকে একত্রে কিন্তু উদ্যান কৃষি বলা হয়। উদ্যান কৃষিতেই একমাত্র করা হয় সব কিছুই। তো ফুল, ফল ও শাকসবজির চাষকে আমরা উদ্যান কৃষিতে মনে রাখবো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের পেজে কী রয়েছে দেখে নিব। পরের পেজে দেখতে পাচ্ছি 12 নম্বর দাগে বলা হচ্ছে পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো প্রাথমিক ক্ষেত্র নাকি দ্বিতীয় ক্ষেত্র নাকি তৃতীয় নাকি চতুর্থ ক্ষেত্র। তো পর্যটন কেন্দ্র যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা কিন্তু তৃতীয় ক্ষেত্র হবে সঠিক উত্তর। ওকে, প্রাথমিক ক্ষেত্র আমাদের কৃষিকাজ,
তারপর দ্বিতীয় ক্ষেত্র আমাদের শিল্প, আর তৃতীয় ক্ষেত্র পর্যটন বা এই সমস্ত বিষয়কে ধরা হয়। চতুর্থ কিন্তু উচ্চ কার্যকলাপ, মনে রাখবে। 13 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় বিসরায় নাকি ঘুষুরিতে নাকি আমেদাবাদে নাকি মুম্বাইতে। তো সঠিক উত্তর হবে ঘুষুরিতে। 1818 সালে কিন্তু ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠে। ভারতে পরের প্রশ্ন বলা হচ্ছে ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো দুধ, মাংস, ডিম না মাছ। তো নীল বিপ্লব অর্থাৎ নীল বিপ্লব বলতে মাছ, সঠিক উত্তর। ওকে, মাংস, দুধ এগুলো যেরকম ভার্কিস কুরিয়ান দোহ শিল্প বা দুধ শিল্পের সাথে যুক্ত। তো আজ সবুজ বিপ্লবের সাথে ভারতের এম.কে. স্বামীনাথন, আর পৃথিবীর সবুজ বিপ্লবের জনক হচ্ছে বোরলক। ওকে, মনে রাখবে এটাও। বোরলক পৃথিবীর হচ্ছে নীল বিপ্লবের জনক বা সবুজ বিপ্লব যেটা সবুজ বিপ্লব হচ্ছে ধান গম, সেক্ষেত্রেও মনে রাখবে ধান গম। সবুজ বিপ্লব ভারতের ক্ষেত্রে এম.কে. স্বামীনাথন। তো এক্ষেত্রে নীল বিপ্লব, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো দিয়ে মনে রাখবে। তারপর 15 নম্বর দাগে বলা হচ্ছে ভারতে বয়লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো। এই নম্বরে বলা হচ্ছে মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু 100, না হবে না এটা কখনো। তারপরে মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু 1000, এটাও হবে না। মোট পুরুষের সংখ্যা বাই মোট নারীর সংখ্যা ইন্টু 100, এটা তো হবেই না 100 তো। তারপরে ডি নম্বরে বলা হচ্ছে মোট পুরুষের সংখ্যা বাই মোট নারীর সংখ্যা ইন্টু 1000। তো সঠিক উত্তর ডি, কেননা ভারতে প্রতি 1000 ছেলের পিছনে বা পুরুষের পিছনে কিন্তু 940 জন মেয়ে রয়েছে, অর্থাৎ 60টা মেয়ে কম রয়েছে। তো এই জন্যই কিন্তু পাত্রীকে খুঁজে পেতে খুব কষ্ট হয়। যাক, এটা একটা হাসার জন্য আপনাদের বললাম। তো ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন। এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের ভালো ভালো ক্লাস পেতে। তারপর আমরা 16 নম্বর দাগে দেখতে পাচ্ছি সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হলো কৃষিকাজ, শিল্পকর্ম নাকি পরিবহন নাকি পরামর্শদান। সোনালী মানে গোল্ডেন কালার যে লেবার রয়েছে সেটা কিন্তু, তাহলে সোনালী কালার যারা উচ্চ পদস্থ কর্মচারী তাদেরকে বলা হয়, সেটা কিন্তু পরামর্শদান হবে সঠিক উত্তর। ওকে, কৃষিকাজ হচ্ছে প্রাথমিক বা লাল কর্মী পোশাক, আর শিল্পকর্মীরা ব্লু কালার, আর পরিবহন হচ্ছে টারসিয়ারি। ওকে, তারপরে নেক্সট প্রশ্নে বলা হচ্ছে কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলে? পৌরপুঞ্জ, মেগাসিটি, মহানগর নাকি মহানগর পুঞ্জ। তো 10 লক্ষের উপরে হলে মহানগর বলা হয়। মনে রাখবে ভারতের দিল্লি, মুম্বাই, চেন্নাই এই 4টা শহরকে কিন্তু মহানগরের মধ্যে ফেলা হয়। 18 নম্বর দাগে বলা হচ্ছে ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় ত্রিবেণীতে, নেপানগরে, শ্রীরামপুরে নাকি আমেদাবাদে। তো সঠিক উত্তর হচ্ছে নেপানগরে, মনে রাখবে। তারপর নেক্সট প্রশ্নে বলা হচ্ছে ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হলো কার্বন ডাইঅক্সাইড নাকি মিথেন নাকি সালফার ডাইঅক্সাইড নাকি ক্লোরোফ্লোরোকার্বন। তো ওজোন গ্যাস বা ওজোন স্তর ধ্বংসের জন্য যে প্রধানত দায়ী তা হলো কিন্তু সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, মনে রাখবে। ওজোন স্তর তোমরা বায়ুমণ্ডলের যে 6টি স্তর উষ্ণতার তারতম্যে ভাগ রয়েছে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব স্তরে কিন্তু ওজোন গ্যাসের লক্ষ্য করা যায়। আর ওজোন স্তরকে পৃথিবীর রক্ষা কবচ বা পৃথিবীর ছাতা বা পৃথিবীর সৌরপর্দা বলা হয়। তো ওই দিনকে দিন কিন্তু ওজোন স্তর ধ্বংস হচ্ছে সিএফসি গ্যাসের জন্যই, যার পুরো নাম ক্লোরোফ্লোরোকার্বন, মনে রাখবেন। 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো গুরু মহিষানি নাকি দাল্লি রাজহাড়া নাকি বাবাবুদান পাহাড় নাকি কোরবা। তো এখানে সঠিক উত্তর হবে বি, দাল্লি রাজহাড়া, মনে রাখবেন। নেক্সট, সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্য সাগর ও এডেন উপসাগরকে নাকি ভূমধ্য সাগর ও আরল সাগরকে নাকি ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরকে নাকি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে। কি বলা হচ্ছে? সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে। ভূমধ্য সাগর কথাটা যেখানে পাবে তার সাথে কিন্তু মিল হবে, মনে রাখবে। সঠিক উত্তর ভূমধ্য সাগর ও লোহিত সাগর। এই ছিল তোমাদের 21টি এমসিকিউ। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ যে কয়ের সেটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলি, সেগুলো তোমরা অবশ্যই নোট পেয়ে যাবে ফারুক স্টাডি টেলিগ্রাম চ্যানেলে, সেখানে যুক্ত হতে ভুলবে না। এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন। বলা হচ্ছে কি অন্ধ উপত্যকা কাকে বলে? সমুদ্র তটের অংশ 75 তটভূমি নামে পরিচিত। পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। খুব সুন্দর করে তোমাদের নোটগুলো গুছিয়ে লিখে দেওয়া হবে, সেগুলো তোমরা অবশ্যই ফারুক স্টাডি চ্যানেলে যে টেলিগ্রাম পেজ সেখানে কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এরকমভাবে তোমাদের সুন্দর করে কিন্তু নোট লিখে দেওয়া হয়েছে। তো নোটগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। ওকে, ফারুক স্টাডি পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে।
তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।